মণিপুর গ্রামে একজন বুড়ি ছিল। তার ছিল দুই সন্তান। তার একজন ছিল গ্রামের মোড়ল আর অন্য একজন ছিল গ্রামের পণ্ডিত। গ্রামের মোড়লের নাম ছিল হরেন আর পণ্ডিতের নাম ছিল মধু। মধু গ্রামের স্কুল পরিচালনা করত। একদিন মধুর বন্ধু বিপদে পড়ে এসে তাকে বলে, বন্ধু, আমি না আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো আমাকে তোমার কি বিপদ। আজ না আমি সময় মতো গাড়িতে উঠতে পারিনি, তাই আজ রাতে আমার থাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে বন্ধু। বন্ধু কিশোর, তুমি এত দুশ্চিন্তা করো না তো, আমি তো তোমার পাশেই আছি। মধু তার বন্ধু কিশোরকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য সাথে করে নিয়ে আসে। এ কি রে মধু, এই ছেলেটি আবার কে বলতো? দাদা, ও আমার বন্ধু কিশোর। ও শহরে থাকে। আসলে ও সময় মতো গাড়ি ধরতে না পারায় অনেক বিপদের মধ্যে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তুই ওকে ঘরে নিয়ে যা রে। এই যে বন্ধু, এটা হলো তোমার থাকার ঘর। আজ রাতে তুমি এখানেই থাকবে, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আজ তুমি আমার পাশে না থাকলে আমাকে যে অনেক বিপদের মধ্যে পড়তে হতো। এরপর মধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মধুর মা কিশোরের সঙ্গে দেখা করতে আসে। বাবা, তুমি এখানে ঠিকঠাক মতো আছো তো? তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না মাসিমা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বলছি কি মাসিমা, এ মানে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে দয়া করে একটু খাবার দেবেন? বাবা, আসলে এখন তো ঘরে তেমন কোনো খাবার নেই, তবে হ্যাঁ, ঘরে দুটো আম আছে। তুমি যদি খেতে চাও তবে আমি তোমাকে এখনই সেই আম দুটো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমি বরং সে আমি খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এরপর সে বুড়ি কিশোরকে আম খেতে দেয়। এভাবে সে রাত্রি কেটে যায়। পরের দিন সকাল হতে কিশোর মধুর কাছে বুড়িমার খোঁজ করে। বুড়িমা কিশোরের কাছে আসলে কিশোর বুড়িমাকে একটি সোনার মোহর উপহার দেয়। বুড়ি সোনার মোহর পেয়ে তো ভীষণ খুশি হয়। এরপর কিশোর সে স্থান ত্যাগ করে। জানো তো, জানো তো কবিতা, আমার মধুর বন্ধুকে আমি একটা আম খেতে দিয়েছিলাম, আর তার জন্য সে আমাকে একটি সোনার মোহর উপহার দিয়েছে। এইসব আবার তুমি কি বলছো গো বুড়িমা? দুটো আমের জন্য আবার একটি মোহর উপহার দিয়েছে? বলি, তুমিও না বুড়িমা সত্যি খুবই বোকা। হ্যাঁ রে, বলি, আমার কি লোকসান হয়েছে নাকি বলতো রে? লোকসান হয়নি আবার, সেটা কি আর বলতে? হ্যাঁ, এই আমগুলো যদি তুমি তাকে খেতে না দিয়ে চারা তৈরি করতে, তাহলে দেখতে সেই গাছ থেকে কত কত আম হতো। সেই আম তুমি বাজারে বিক্রি করলে কত কত মোহরই না পেতে বলো, সেটা কি তুমি জানো গো? তুমি তো একদম ঠিক কথাই বলেছো গো কবিতা। আমি তো এসব কথা একদমই ভেবে দেখিনি। সে আর তুমি ভাবে কি করে বলো তো? এই জন্যই তো তুমি কোনো অর্থই জমাতে পারো না। তুমি তো খুব বোকা গো বুড়িমা, বুঝলে তো? এসব কথা শুনে বৃদ্ধার এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার মরল ছেলের কাছে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি কিছুতেই তোমার কোনো লোকসান হতে দেব না। আমি এখনই পেয়াদা পাঠিয়ে মধুর বন্ধুকে ধরে নিয়ে আসছি। বাবা, এই একটি মোহরের জন্য তো আমার রাতে একদমই ঘুম হবে না। এরপর মোড়ল তার পেয়াদাকে কিশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে মোড়লের পেয়াদা কিশোরকে ধরে নিয়ে আসে। তারপর মোড়ল কিশোরকে একটি ঘরের ভেতরে আটকে রাখে। এই খবরটি পণ্ডিতের কাছে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগে না। পণ্ডিত আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি কিশোরের কাছে চলে আসে। দেখো ভাই, আমি কি এমন অপরাধ করলাম বলতো, যার কারণে আমাকে এখানে ধরে আনতে হলো? তোমাকে যদি আমার দাদা শুধুমাত্র একটি মোড়ের জন্য বন্দি করে রাখে, তবে তুমি নিশ্চিত থাকো, তোমার মুক্তি হবেই হবে। এসব কথা শুনে মধু তার ভাই হরেনের কাছে গিয়ে কথা বলে। দাদা, তুমি দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দাও। সে তো মাত্র দুটি আম খেয়েছে, তার বিনিময়ে সে আবার মূল্য দিয়েছে। তাহলে আবার এতে তার কি দোষ বলো তো? তুই কি বলিস? তুই কি জানিস আমাদের কত লোকসান হয়েছে? ওই দুটো আমের চারা করলে তা থেকে অনেক বড় গাছ হতো, আর সেখানে অনেক অনেক আম থাকতো। ওই আমগুলো বাজারে বিক্রি করলে আমরা কত কত টাকা পেতাম, আর তোর বন্ধু কিনা আমাদেরকে মাত্র একটি মোহর দিল। মধু অনেক চেষ্টা করেও তার ভাই মোড়লকে বোঝাতে পারে না। এরপর মধু অনেক ভাবনা চিন্তা করে একটি বুদ্ধি বের করলো। তারপরে মধু সবগুলো আম গাছকে কেটে ফেললো। বুড়িমা আম খাওয়ার জন্য সেই গাছের কাছে গিয়ে দেখলো একটা আম গাছও সেখানে নেই। এসব দেখে তো বুড়ি বেশ চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো তার এত বড় বড় আম গাছগুলো গেল কোথায়। এক পর্যায়ে বুড়ি তার মোড়ল ছেলের কাছে গিয়ে বলল, বাবা, আমি তো বাগানে গিয়ে দেখলাম বাগানে একটা আম গাছও নেই, ঘরের আশেপাশেও তো কোনো আম গাছ দেখছি না।
মা, এসব কাণ্ড কে করেছে সেটা আমি খুব ভালো করে জানি। এসব তোমার ছোট ছেলে মধু করেছে। সে তো আমি বুঝলাম রে বাবা, কিন্তু এখন আমি আম কোথায় পাবো সেটা বলতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুমি এসব নিয়ে একদম কোনো চিন্তা করো না। আমি তোমাকে বাজার থেকে আম নিয়ে এসে দিচ্ছি। এসব কথা মধু আড়াল থেকে শুনছিল। কিছুক্ষণ পর মোড়ল বাজারে যায় আম কিনতে। কিছুক্ষণের মধ্যে মোড়ল আম নিয়ে বাড়িতে ফিরে আসে, আর মধু বাড়িতেই হরিণের জন্য অপেক্ষা করছিল। মা, আমাকে তুমি দুটো আম খেতে দাও। তার সাথে দাদাকেও তুমি দুটো আম খেতে দাও। আর তাছাড়া দাদা আম কত করে নিল গো? কত আর নেবে? বাজারে গিয়ে এই এক ঝুড়ি আম আমি 1 মোহর দিয়ে কিনেছি। এরপর হরিণ আর মধু একসঙ্গে তৃপ্তি সহকারে আম খায়। আম খাওয়া শেষ করে মধু বলে, দাদা, তুমি 1 ডজন আম কিনেছো মাত্র 1 মোহর দিয়ে। তবে দোকানদার যদি এই 1 ডজন আম তোমার থেকে 1 মোহর দিয়ে না কিনে আমের চারা করতো আর সেগুলোকে যদি বড় করতো, তাহলে কি দোকানদার লাভবান হতো না বলো? বাবা মধু, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যে বুঝতে পেরে গেছি যে কিশোর বাবা তোর বন্ধু ছিল। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে বাবা। মা, ক্ষমা আমার কাছে কেন চাইবে বলো তো? ক্ষমা তো কিশোরের কাছ থেকেই চাওয়া উচিত। আমিও যে আমার ভুল বুঝতে পেরেছি রে মধু। আমি না বুঝে শুনে আমার ক্ষমতার অপব্যবহার করেছি। এরপর মোড়ল তার পেয়াদাকে ডাকে। তারপর কিশোরকে তারা মুক্ত করে দেয়। অতঃপর কিশোর যখন মোড়লের সামনে আসে তখন মোড়ল বলে ওঠে, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও ভাই। আমি না বুঝে শুনে তোমাকে ঘরে আটকে রেখেছিলাম। আর আমাকেও ক্ষমা করে দিও বাবা। আমি অন্যের কথা শুনে আমার বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও বাবা। মাসিমা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। তাছাড়া দাদা, আমি আপনার উপরেও রেগে নেই। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। এরপর কিশোর সবার কাছ থেকে বিদায় নেয়। তারপর সে শহরে চলে যায়। কিশোরের বন্ধু মধুও তাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসে। এক গ্রামে সন্তোষ নামে এক জেলে বাস করত। জেলের একমাত্র মামরা মেয়েটি ছাড়া পৃথিবীতে আর তার কেউ ছিল না। প্রতিদিন যা মাছ পেত তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলতো। জেলের মেয়ে রুবিকে দেখাশোনার মতো তেমন কেউ ছিল না বলে সন্তোষ যখন নদীতে মাছ ধরতে যেত তখন সে রুবিকে সাথে করে নিয়ে যেত। একদিন সন্তোষ নদীতে জাল দিয়ে মাছ ধরছিল, তখন একটা সাপ এসে সন্তোষের পায়ে কামড়ে দেয়, আর কিছুক্ষণ পরে সন্তোষ মারা যায়। রুবি তার বাবাকে অনেকক্ষণ চুপচাপ থাকতে দেখে, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? কি হয়েছে তোমার বাবা? রুবি এত ডাকার পরেও রুবির বাবা কোনো কথা বলে না। রুবি অনেক ছোট থাকার কারণে সে বুঝতে পারেনি সাপের কামড়ের কারণে তার বাবা মারা গেছে। রুবি ওর বাবার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন নদীর পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। আরে, এই সন্ধেবেলা বাচ্চাটি নদীর ধারে বসে কাঁদছে কেন? আর পাশে কোনো লোক শুয়ে আছে মনে হয়। কোনো বিপদ হয়নি তো? এগিয়ে দেখি তো একটু। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার বাবা সকাল থেকে এখানে ঘুমিয়ে আছে। আমি সেই সকাল থেকে বাবাকে দেখছি, কিন্তু বাবা কোনো কথাই বলছে না। আরে, লোকটিকে তো দেখে মনে হচ্ছে সাপে কামড়েছে। আরে, মেয়েটা তো জানেই না তার বাবা আর কখনো ঘুম থেকে উঠবে না। কাকু, আমার বাবাকে একটু বলুন না যে আমি তাকে ডাকছি। আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে মা? তুমি খাবার খাবে? চলো আমার সাথে, আমি তোমাকে খাবার দিব। হ্যাঁ যাবো, তুমি আমার বাবাকে সঙ্গে নিয়ে চলো না কাকু। তখন লোকটি রুবিকে সহ তার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে, আর ওর বাবাকে লোকটি খবর দিয়ে দেয়। রাতের বেলা, আচ্ছা কাকু, আমার বাবা কোথায়? অনেকক্ষণ থেকে তো বাবাকে দেখছি না। তোকে কিভাবে বলি রে মা যে তোর বাবা আর কোনো দিন ফিরবে না। উনি চলে গেছে না ফেরার দেশে। কি হলো কাকু, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার বাবা শহরে গেছে মা। ওখানে অনেক কাজ, সেখানে কাজ করে অনেক টাকা পাওয়া যায়। আর সেই টাকা দিয়ে তোমার জন্য নতুন জামা ও অনেকগুলো খেলনা নিয়ে আসবে। সত্যি? কিন্তু কবে আসবে বাবা? আমাকে কি বলেছে?
খুব তাড়াতাড়ি চলে আসবে রে মা। এরপর থেকে লোকটি রুবির দেখাশোনা করতে থাকে। লোকটিরও পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, আর তাই সে রবিকে নিজের মেয়ের মতো আদর করত। সে প্রতিদিন কাজে যাওয়ার সময় রবিকে বাড়িতে রেখে যেত, আর কাজ থেকে ফেরার সময় ওর জন্য অনেক চকলেট নিয়ে আসতো। এভাবে 6 মাস কেটে যায়। অনেক দিনই তো হলো কাকু, কিন্তু বাবা আসছে না কেন? তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল রে মা, উনি এই চকলেটগুলো তোকে দিতে বলেছে। কতদিন হলো বাবাকে বাবা বলে ডাকি না। আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? না রে মা, বল আমাকে। আচ্ছা কাকু, আমি যদি তোমাকে বাবা বলে ডাকি, তুমি কি রাগ করবে? না রে মা, রাগ করবো কেন? আমার তো অনেক আনন্দ লাগছে। তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি। তখন থেকে রবি লোকটিকে বাবা বলে ডাকে, আর লোকটিও রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রবি ওর বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, আর লোকটিকে নিজের বাবা হিসেবে মানতে থাকে। একদিন লোকটি কাজে চলে যায়। রবি বাড়িতে একাই ছিল। তখন একজন লোক রবির কাছে আসে। রবি মা, তোমাকে তোমার বাবা ডাকছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। রবি বাবার কথা শুনে লোকটির সাথে চলে যায়, আর লোকটি ওর বাবার কাছে না নিয়ে গিয়ে দুটি লোকের কাছে বিক্রি করে দেয়। লোক দুটির কোনো সন্তান ছিল না, তাই ওরা রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করার সিদ্ধান্ত নিল। রোহিত, এর নাম রাখবো মিষ্টি। হ্যাঁ রে সুমিত, তুই ঠিক বলেছিস, ও দেখতে ভারী মিষ্টি, তাই আজ থেকে ওর নাম মিষ্টিই থাকবে। আরে মিষ্টি মামুনি, কাঁদে না। কিন্তু রবি কিছুতেই কান্না থামাচ্ছিল না। এভাবে কয়েকদিন রবি খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রবির দ্বিতীয় বাবা কাজ শেষে বাড়িতে আসে। মা রবি, ওই তুই, এই দেখ তোর জন্য কত কি নিয়ে এসেছি মা। আরে রবি কোনো কথা বলছে না কেন? তখন লোকটি ঘরে চলে যায়। ঘরের মধ্যে রবিকে খুঁজতে থাকে, কিন্তু রবিকে কোথাও খুঁজে পায় না। এরপর লোকটি অনেক ভেঙে পড়ে। মারে, তুই কোথায় চলে গেলি রে মা? ফিরে আয় রে মা। এরপর লোকটি আশেপাশে অনেক জায়গায় রবিকে খুঁজতে শুরু করে, কিন্তু রবিকে সে কোথাও খুঁজে পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। লোকটি রবিকে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে চলে আসে। সেই গ্রামের অনেক বড় ব্যবসায়ী লোকের কাছে রবিকে বিক্রি করে দিয়েছিল। রবি প্রথম কয়েকদিন কান্নাকাটি করলেও এখন সবকিছু ভুলে গেছে, আর সে দুজনকেই বাবা বলে চেনে। বাবা, আজকে আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমার মিষ্টি মা, বেড়াতে যাবে? চল রে সুমিত, বাইরে থেকে ঘুরে আসি। এরপর ওরা বাহিরে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর রবি তার দ্বিতীয় বাবাকে দেখতে পায়। আরে, ওই তো আমার বাবা, অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। কিন্তু আমি যদি বাবাদেরকে আমার বাবার কথা বলি, তাহলে ওরা আমাকে বাবার কাছে যেতে দেবে না। আমাকে অন্য কিছু করতে হবে। বাবা, ওই যে লোকটিকে দেখছো, ওই লোকটিকে আমাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে নাও না। কেন রে মা, আমাদের তো কাজের লোক আছে। রবি অনেক জেদ করতে থাকলে ওর বাবারা লোকটিকে কাজের লোক হিসেবে নিয়ে আসে। লোকটি তখনও জানে না যে রবি ওই বাড়িতে থাকে। রবির দুই বাবারাই কাজের জন্য বাইরে চলে যায়। তখন রবি ওর দ্বিতীয় বাবার কাছে আসে। বাবা, তুমি কেমন আছো? হঠাৎ রবিকে দেখতে পেয়ে ওর বাবা খুশিতে কেঁদে ওঠে। মা রুবি, তুই এখানে কিভাবে এলি রে মা? আমি যে তোকে কত খুঁজেছি, আমাকে রেখে চলে এসেছিলি কেন রে মা? তখন রবি তার বাবাকে সব কথা খুলে বলে যে সে কিভাবে এখানে চলে আসে। চল রে মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। না বাবা, আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে আমার দুই বাবা অনেক কষ্ট পাবে। এমনটা তুমি পেয়েছিলে। আমি এখানে আসার পর ওরা দুজনেই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন।
আর আমাকে যত্ন করেন, যেমনটা তুমি আমাকে নিজের মেয়ের মতো মনে করো। তার চেয়ে আমার সাথে তুমিও এখানে থেকে যাও, তাহলে আমি সবার সাথে একসাথেই থাকতে পারবো। এরপর রুবি ওর দ্বিতীয় বাবাকে সাথে করে নিয়ে ওই বাড়িতেই থাকে। অনেকদিন পর রুবি ওর দ্বিতীয় বাবাকে পেয়ে অনেক আনন্দিত ছিল। সে তার তিন বাবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। চন্দ্রপাড়ার ছোট্ট এক রাজ্যে জ্যোতিষ নামের এক কুমার তার স্ত্রী মালিনীকে নিয়ে থাকতো। জ্যোতিষ মাটির হাড়ি বানিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। গিন্নি, এবার যে কি হবে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। গতবার তো বৃষ্টির জন্য কোনো হাড়ি আমি বানাতে পারিনি, তার জন্য পুরো বর্ষাকাল ধরে ধার দেনা করেই চলছি। তার জন্য খাজনাও বাকি পড়েছে। এখন যে কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার যে মাথায় কাজ করছে না। তুমি অত ভেবো না তো, ঈশ্বর তো আছেই। আর তাছাড়া আমরা তো হাড়ি বানানোর কাজ করছি বলো। খরিদ্দারদের চাহিদা মতো হাড়ি দিলে আমরা যে বেশ টাকা পাবো, তা দিয়ে না হয় ধার দেনাগুলো শোধ করব আর খাজনাও দিয়ে দেব। এখন শুধু আমাদের পরিশ্রম করে হাড়িগুলো বানানোর কথা। জ্যোতিষ ও মালিনী অনেক কষ্ট করে হাড়ি বানিয়ে সে হাড়িগুলো রোদে শুকোতে দিয়েছিল। এরপর হঠাৎই একদিন জমিদার জ্যোতিষের বাড়িতে আসে। কি ব্যাপারে জ্যোতিষ, এই হাঁড়িগুলো তো দেখছি তুই বেশ যত্ন সহকারে বানিয়েছিস। হাঁড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আমি বলছি কি, ওই হাঁড়িটা আমি নিয়ে যাব। আসলে আমার বানানো হাঁড়ি যে আপনার পছন্দ হয়েছে সেটা যে আমার সৌভাগ্য। কিন্তু জমিদার মশাই, বলছি যে হাঁড়ির টাকাটা। ব্যাপারটা কি রে, তুই আমার কাছে হাঁড়ির টাকা চাইছিস? তোর সাহস তো কম নয়। আমি তোর কাছে খাজনার কতগুলো টাকা পাই তার কি কোনো ধারণা আছে তোর? আমি তো সেটাই বলছি জমিদার মশাই, আপনি যদি হাঁড়ি নিয়ে টাকা না দেন তাহলে আমি আপনার খাজনাগুলো কি করে শোধ করব বলুন। দয়া করে আপনি আমার হাঁড়ির দামটা দিন না জমিদার মশাই। তুই আমার সঙ্গে বেয়াদবি করেছিস, আর এই বেয়াদবির জন্য তোর খাজনা দ্বিগুণ হলো। আর তাছাড়া তুই আমার কাছে হাঁড়ির দাম চেয়েছিস তো? ঠিক আছে, তবে আজ তো আমি তোর হাঁড়ির 12টা বাজিয়ে ছাড়বো। এসব কথা বলে জমিদার জ্যোতিষের রাখা সব হাড়িগুলো ভেঙে সেখান থেকে চলে যায়। জমিদার সেখান থেকে চলে যেতে না যেতেই অভয় নামের একটা লোক সেখানে চলে আসে। দাদা, আমি যে আপনাকে হাঁড়ির বায়না দিয়েছিলাম, তা বলছি হাঁড়িগুলো কি তৈরি হয়েছে? এ কি সব হাঁড়িগুলো আবার এমন ভাঙাচোরা কেন? আর বলবেন না দাদা, আসলে এগুলো জমিদারের নিষ্ঠুরতার ফল। হাঁড়ির দাম চাওয়ায় ওই জমিদার যে আমার সর্বনাশ করে দিয়েছে, আর আমার খাজনাও দ্বিগুণ করে দিয়েছে। আমি এখন আপনার বায়নার হাঁড়ি কি করে দেব বলুন তো? বুঝতে পেরেছি দাদা, এ তো দেখছি মরার ওপর খড়ের খাওয়া হয়েছে। দাদা, আমিও যে গরিব মানুষ, তাই তো আমি গরিবের কষ্টটা বুঝতে পারি। এ মাসে আমাকে হাঁড়ি দিতে হবে না, আমি বরং আগামী মাসে হাঁড়ি নেব। এসব কথা বলে অভয় সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যোতিষ আর মালিনী তাদের এমন পরিস্থিতির জন্য ভীষণ কষ্ট পায়। খরিদ্দার না হয় চলে গেল, কিন্তু আগামী মাসে তো হাঁড়িগুলো দিতে হবে। কি করে কি হবে গো, আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে যে আমাদের দুর্ভাগ্য গো গিন্নি। যাকগে, আমাদের আবারও পরিশ্রম করে হাঁড়ি বানাতে হবে। এরপর জ্যোতিষ আর মালিনী আবারও হাঁড়ি বানানোর প্রস্তুতি নিতে থাকে। তার অংশ হিসেবে জ্যোতিষ ঝুড়িতে করে মাটি আনার জন্য নদীর পাড়ে বেরিয়ে পড়ে। কিন্তু জ্যোতিষ এতটাই আনমনে হয়ে হাঁটছিল যে সে নদীতে না গিয়ে জঙ্গলে পৌঁছে যায়। কিন্তু সেই দিকে জ্যোতিষের কোনো খেয়ালই ছিল না। আর এভাবে হাঁটতে গিয়ে জ্যোতিষ একটা গাছের সাথে ধাক্কা খায়। এ কি আমি তো নদীতে এসেছিলাম, তাহলে আবার আমি জঙ্গলে এসে কি করে পৌঁছলাম? আমি তো দেখছি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। এসব কথা বলে জ্যোতিষ যেই না মাটির দিকে তাকিয়েছে, অমনি সে দেখতে পেল একটা গোলাপি নারকেল মাটিতে পড়ে আছে। আরে আরে, এ তো বেশ অদ্ভুত। গোলাপি রঙের কিনা নারকেল, এর আগে তো আমি কখনো এমন অদ্ভুত রঙের নারকেল দেখিনি। এই নারকেলটা নিয়ে আমি বরং বাড়িতে ফিরে যাই। এমন অদ্ভুত রকমের নারকেল আমি গিন্নিকেও দেখাতে পারবো। এসব কথা বলে জ্যোতিষ গোলাপি রঙের নারকেলটা রেখে দেয়। আর আরেকটু দূরে যেতেই জ্যোতিষ দেখে একটা নীল রঙের নারকেল। এরপর জ্যোতিষ সে নীল রঙের নারকেলটা নিয়ে ঝুড়িতে রেখে দেয়। এভাবে একে একে জ্যোতিষ হলুদ, বেগুনি, কমলা এবং লাল রঙের নারকেল পায়। সব নারকেলগুলো জ্যোতিষ সে তার ঝুড়িতে রেখে দেয়।
আর একসঙ্গে এরকম অদ্ভুত রকমের নারকেল দেখে জ্যোতিষ ভীষণ অবাক হয়ে যায়। কি কি, আমি তো দেখছি একে একে পুরো 7 রঙের নারকেল পেয়ে গেলাম। এসব কথা বলে জ্যোতিষ যেই না সামনের দিকে তাকিয়েছে, অমনি সে 7 রঙের নারকেল ধরা একটি নারকেল গাছ তার সামনে দেখতে পায়। আর এসব দেখে তো জ্যোতিষ ভীষণ অবাক হয়ে যায়। এই সাংঘাতিক রে বাবা, 7 রঙের নারকেল, তাও কিনা আবার গাছে ধরে আছে। এটা আবার মায়াবী কোনো নারকেল গাছ নাকি? হ্যাঁ, আমি হলাম মায়াবী জাদুই নারকেল গাছ। আসলে আমি দুষ্টুদের শাস্তি দেওয়ার জন্য আর ভালোদের উপকার করার জন্য ঈশ্বরের আশীর্বাদে প্রেরিত হয়েছি। কি, তুমি কথা বলতে পারছো কি করে? আর সত্যি কিনা তুমি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত? হ্যাঁ সত্যি, আমি যে ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত, তার আশীর্বাদের জন্যই যে আমি কথা বলতে পারছি। আর আমি এটাও জানি তুমি অনেক গরিব, কারণ জাদুই 7 নারকেল যে শুধুমাত্র বিপদগ্রস্ত অসহায় গরিব মানুষদেরকে আমার কাছে পথ চিনিয়ে নিয়ে আসে। কিন্তু তুমি কি বিপদে পড়েছো বলো, বলো আমাকে। এরপর জ্যোতিষ তার সব দুঃখের কথা 7 রঙের নারকেল গাছকে খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, তুমি এই 7 রঙের নারকেল তোমার বাড়িতে নিয়ে যাও। এই 7 রঙের নারকেলই যে ওই দুষ্টু জমিদারকে শায়েস্তা করবে। এরপর জ্যোতিষ ঝুড়ি ভর্তি 7 রঙের নারকেল নিয়ে তার বাড়িতে ফিরে যায়। তারপর জ্যোতিষ আর মালিনী মিলে অনেক পরিশ্রম করে, আর তারা আবারও বায়না নেওয়া হাঁড়িগুলো বানাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর জমিদার আবারও জ্যোতিষের বাড়িতে খাজনা নিতে আসে। জমিদার মশাই, আপনি খাজনা নিতে এসেছেন বুঝি? এই নিন আপনার খাজনা 7 টাকা। কি 7 টাকা কেন? আমি না তোকে বলেছি আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোর খাজনা দ্বিগুণ হবে? তাহলে তো তোর খাজনা 14 টাকা হবে, আর তোকে 14 টাকাই খাজনা দিতে হবে। আমি তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করিনি জমিদার মশাই, বরং আপনি নিজেই আমার উপর জুলুম করেছেন, আর আমি আপনাকে খাজনার বাইরে 1 টাকাও দেব না। কি, তোর এত বড় সাহস? তুই কিনা আমার হুকুম অমান্য করিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এইসব কথা বলে জমিদার আবারও জ্যোতিষের বানানো হাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু জমিদার সে হাড়িগুলো ভাঙবে কি? 7 রঙের নারকেলগুলো জ্যোতিষের ঘর থেকে বেরিয়ে এসে জমিদারকে মারতে থাকে। আর 7 রঙের নারকেলের মার খেয়ে জমিদার সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এই দেখে তো জ্যোতিষ আর মালিনী দুজনেই একদম হেসে সারা।